শততম টেস্টে জয়ের রেকর্ডে বাংলাদেশের নাম এখন অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের পরেই। বাকি 6 দেশের আর কারণেই এই বিরল আনন্দের মুহূর্ত। দেশের বাইরে এই নিয়ে 4 বার টেস্ট জিতল বাংলাদেশ। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণের সাথে আছে আমি মাহমুদা মমিতা। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে আছি আমি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ব্যাটিং বোলিং এর শ্রেষ্ঠত্ব দেখিয়ে শততম টেস্ট জয়, ম্যাচ সেরা তামিম, সিরিজ সাকিবের। Going to come back for the second run, and there it is for Bangladesh. Incredible scenes here. Outstanding performance. What a comeback. The victory by 4 wickets. And thanks to Mushfiqur Rahim. র্যাব হেফাজতে মৃত হানিফ নিখোঁজ হন ফেব্রুয়ারিতে, ছেড়ে দিতে টাকা নেওয়ার অভিযোগ। প্রাণ ভিক্ষা না চাইলে মুফতি হান্নানের ফাঁসিতে বাধা নেই, রায় রিভিউয়ে আবেদন খারিজ। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয় জঙ্গিবাদ মোকাবেলার কৌশল। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। পিসারা ওভালে ইতিহাস গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে শততম টেস্টে জিতল টাইগাররা। 4 বছর পর দেশের বাইরে টেস্ট জিতেছে মুশফিকের দল। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা 319 রানে অল আউট হলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 191 রান। তামিমের হাফ সেঞ্চুরিতে 4 উইকেটে জিতে বাংলাদেশ। ম্যাচ সেরা তামিম, সিরিজ সেরা সাকিব। বাংলাদেশের জয় অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পিসারা ওভাল জয় করলো বাংলাদেশ। আগে 3 টেস্টে যেখানে ইনিংস হার, সেখানে শততম টেস্টে পিসারায় ইতিহাস। চতুর্থ দিন থেকেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। পেরেরা লাকমাল জুটি মাটি কামড়ে পড়ে থেকে পঞ্চম দিন আরো 80 রান যোগ করেন। 319 রানে অল আউট হলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 191। 168 রান ডিফেন্ড করেও জয়ের নজির আছে শ্রীলঙ্কার। সৌম্য ইমরুলের এমন আউটে অতীত ফেরানোর আনন্দে লঙ্কানরা। কিন্তু তামিম সাব্বির পাত্তাই দিলেন না হেরাত, পেরেরা, সান্দাকানকে। ভরপুর খাবার খেয়ে জুটিতে যোগ করলেন 109। দারুণ 50তে তামিমের বার্থডে গিফট। চায়ে চুমুক দেয়া তারা ছিল, তাই শততম টেস্টে শতক মিস। পেরেরাকে ক্রস ব্যাটে খেলতে গিয়ে 40-এর ঘরে আটকে গেলেন সাব্বির। 2 অভিজ্ঞ সাকিব, মুশফিক উইকেটে। চা বিরতির পর দরকার 35। দুর্ভাগা সাকিব, তা না হলে জয়ের এমন মুহূর্তে এমন আউট। মুশফিক সৈকতের ব্যাটে জয়ের অপেক্ষা। তখনই ছোট্ট ধাক্কা। সৈকত ফিরলেন, তাতে কি ক্ষতি হলো? মিরাজের ব্যাটে এলো ঐতিহাসিক জয়। পিসারা ওভালে উঠল লাল সবুজ পতাকা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খালেদ অলরাউন্ড নৈপুণ্য বলবেন নিশ্চয়ই। অবশ্যই অলরাউন্ড নৈপুণ্য বলবো, কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে আজকের এই টেস্ট ম্যাচ আমি দেখছিলাম যে আপনারা খুবই আগ্রহ নিয়ে খেলা দেখছেন, আপনি তো খুবই উৎকণ্ঠায় ছিলেন, কখনো টেলিভিশন বন্ধ করেন কখনো ছাড়েন। আজকের টেস্ট ম্যাচে মানে আপনার নায়ক কারা, ভিলেন কারা? আমার নায়ক ভিলেন আমি আলাদা করে রেখেছি, আপনাদের বলার পরে আমি বলবো। আমি যে পরিমাণ উৎকণ্ঠায় ছিলাম এবং বাংলাদেশ যে পরিমাণ উৎকণ্ঠায় ছিল, বিশেষ করে বেশিরভাগ মানুষকে আমি দেখছিলাম যে পরিসংখ্যান ঘাটছেন, যে 20 রান থাকতেও দল কিভাবে হেরে যায় সেসব নিয়ে। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি আসলে ম্যাচ সেরাও বলবো তামিমকে, ভিলেনও বলবো তামিমকেই। কারণ উনি যেই জায়গায় নিয়ে এসেছিলেন সেই জায়গায় উনি আসলে সবকিছু করে ফেলতে পারতেন। আমাদেরকে মানে আরো বেশি উৎকণ্ঠায় তামিমই দায়ী। না আমি নায়ক ভিলেন আলাদা করে রেখেছি। আপনার নায়ক ভিলেনটা বলতে পারেন যে আপনি কাকে নায়ক মনে করছেন, কাকে ভিলেন মনে করছেন?
দেখেছেন আজকে? আমি সত্যিকার অর্থে সারেন্ডার করছি, ব্যক্তিগত কারণে পুরো খেলা আমি দেখতে পারিনি। তারপর খেলার খবর রাখছিলেন আপনি। অনুপম অবশ্য আমরা যখন খুবই উৎকণ্ঠায় 30-35 রান বাকি সাকিব আল হাসান আউট হয়ে গেলেন তখন আমরা খুবই উৎকণ্ঠা ছিলাম, কিন্তু অনুপম অবশ্য খুবই কেয়ারফ্রি, নাই কটা রান করেই ফেলবেন। তো সেটি তার ইমান অনেক শক্ত ছিল। আমি তো চিন্তা করছিলাম যে 6 জন খেলোয়াড় বাকি, 48 রান, 6-8 48, সবাই 8 রান করে করলেই হয়, আমি সেই হিসাবটি করছিলাম। ঐকিক নিয়ম, হ্যাঁ। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি নায়ক ভিলেন আলাদা করেছি। অবশ্যই তামিম সাকিবকে আমি বলবো নায়ক, যে তারা অনেক নায়ক ছিলেন। মুস্তাফিজের স্পেলটি আমার কাছে অসাধারণ লেগেছিল, সাকিবের স্পেলটি অসাধারণ ছিল, সৌম্যর ক্যাচগুলো আমার কাছে ভালো লেগেছিল। প্রথম ইনিংসে সৌম্য এবং তামিমের যে জুটি সেটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে। ভিলেনের কথা যদি বলেন, আমার সুরঙ্গাল্লা আকমলকে সারাক্ষণই ভিলেন মনে হয়েছে। মাঠের বাইরে ব্যাটিং করে এক ইনিংসে উনি 35 রান করেছেন, আরেক ইনিংসে 42 রান করেছেন, অনেক বেশি বাউন্সার দিয়েছেন, ঝগড়া করেছেন সাব্বিরের সঙ্গে, মানে তাকে আমার ভিলেন মনে হচ্ছে। আরেকজন ভিলেন মনে হয়েছে বাংলাদেশ যেরকম খেলেছে টেস্টে, আপনি কি এটাকে পরিণত খেলা বলবেন? না, এই যে দেখেন টেস্ট ম্যাচের মধ্যে পরিণতি কি হয় আমি এটা ঠিক বুঝি না। যেমন ধরেন ওই অস্ট্রেলিয়া এখন ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ খেলছেন, অস্ট্রেলিয়ার দলে ওপেনিং এর দায়িত্ব দেওয়া হচ্ছে 20 বছরের একজন তরুণ, আমি যদি কিশোর নাও বলি 20 বছরের একজন তরুণকে, তিনি অনেক পরিণত না। টেস্ট ম্যাচ আমরা যেরকম মনে করি যে চাইলেই খুব ঠেকানো যায়, চাইলেই খুব, ব্যাপারটা এরকম না। ক্রিকেট খুবই মনস্তাত্ত্বিক খেলা। সাকিব কেন ওভাবে আউট হলো এগুলি আসলে আমাদের চেয়ে সাকিব অনেক বেশি বোঝে। যাই হোক, আমি বাংলাদেশ টিমকে টুপি খোলা অভিনন্দন দিতে চাই যে তারা 5 দিনই, আমি বলবো 5 দিনই অনেক এগিয়ে ছিল শ্রীলঙ্কার থেকে, ব্যাটিং এ, বোলিং এ, ফিল্ডিং এ অলরাউন্ডারপূর্ণ যে অনুভব শুরু করেছে। শততম ওয়ানডেও কিন্তু বাংলাদেশ জিতেছিল, শততম ওয়ানডেও বাংলাদেশ জিতেছিল, তাই নাকি? সেটি আমার জানা, আমি তো আমার একটু রঙ্গনা হেরাতের জন্য খারাপ লাগছে, ওনার আজকে জন্মদিন ছিল। ভালো হয়েছে রঙ্গনা হেরাতের জন্য আমাদের কি। যাই হোক, আরো কিছু খবর আছে জানিয়ে দিচ্ছি সেগুলো। র্যাবের হাতে জঙ্গি সন্দেহে গ্রেফতারের পর মারা যাওয়া যুবক হানিফ মৃধার পরিবারের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় 15 দিন আগে সেই সময় এই নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও করেছিল পরিবহন ব্যবসায়ী হানিফের পরিবার। তাকে ছেড়ে দেওয়ার কথা বলে ব্যাংক হিসেবের 2টি চেক বই নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে পরিবারের। আশকোনায় র্যাবের নির্মাণাধীন সদর দপ্তরে আত্মঘাতী হামলার পরদিন গত শনিবার পরিবহন ব্যবসায়ী হানিফ মৃধার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায় র্যাব। এ সময় বাহিনীর কর্মকর্তারা দাবি করেন, আগের দিন আত্মঘাতী বোমা হামলার পরপরই ঘটনাস্থলের কাছ থেকে জঙ্গি সন্দেহে হানিফকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের আগেই হৃদরোগে মারা যান হানিফ। আর হানিফের পরিবারের দাবি, 27 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে অপহৃত হন তিনি। ফিরছিলেন বরিশালের চরমোনাই পীরের ওয়াজ মাহফিল থেকে। ঢাকায় ফেরার পথে বন্ধু সোহেল হোসেন মন্টু সহ হানিফকে ধরে নিয়ে যায় সাদা পোশাকের একদল লোক। এ বিষয়ে 4 মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন হানিফের পরিবার। আমরা ডিবির লোক এই বললে ওই তো আমার ড্রাইভারে গাড়ি নিয়ে গেছিল, ওই ড্রাইভারের মারিয়ে ধরে হালাই থুয়ে ওই গাড়িটা নিয়ে গেছে। পরে রাত্রে 12টা সাড়ে 12টার দিক দিয়ে বাসা আইয়া ওই বাসা কিছু খুঁজা ওই মোটরসাইকেল ছিল নিচে একটা পালসার। স্বজনদের দাবি, আটকের পরপরই হানিফকে নিয়ে রাজধানীর রায়ের বাজারের বাসায় যান র্যাব পরিচয় দেয়া কয়েকজন। এ সময় তার মোটরসাইকেলটি নিয়ে যায় তারা। এরপর 15 মার্চ বাসা থেকে আবারও কয়েকজন হানিফের 2টি ব্যাংকের চেক বই নেন। ব্যাংকে হানিফের 6,70,000 টাকা ছিল বলে দাবি পরিবারের। এই জায়গা নিয়েছিল বুধবারে আমার স্বামীরে, আমার চেক বই নিয়েছে আর আমার নাম্বার নিয়েছে, আমার দেওয়ারের নাম্বার নিয়েছে, আর বললে গেছে যে এই তো মানে কিছু টাকা আপনি সন্তানকে মোট দিকে দেওয়া হবে। সকাল 9:30টায় তারা বাসায় আসছে, হ্যান্ডকাপ সুদ্ধা। র্যাবের এক সেপাই ছিল, তার নাম হলো ইকবাল, আর বাকি যারা এরা সবাই সিভিলে ছিল। গাড়ির নাম্বার ছিল 53 46 48, আর গাড়ির ঢাকা মেট্রো চ সাদা কালার গাড়িতে ছিল, হাইয়েস্ট গাড়ি, কালো গ্লাসের গাড়িটা। তবে এ অভিযোগ নিয়ে র্যাবের সঙ্গে যোগাযোগ করা হলেও কর্মকর্তারা কথা বলতে রাজি হননি। হানিফের সঙ্গে নিখোঁজ সোহেল হোসেন মন্টুরও খোঁজ পাওয়া যায়নি এখনো। বিষয়টি নিয়ে মুখ খুলছে না সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নান ও তার 2 সহযোগীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। এতে এই জঙ্গি নেতার মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা থাকলো না। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 3 সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 2004 সালের 21 মে সিলেটের হযরত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। হামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক কামাল উদ্দিন সহ নিহত হন 3 জন, আহত হন আনোয়ার চৌধুরী। 2008 সালে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল জঙ্গি নেতা মুফতি হান্নান,
হারকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের সদস্য শরীফ শাহেদুর ও দেলোয়ারকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল হলে গত বছরের 11 ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল হলেও তা অপরিবর্তিত থাকে। পরে রিভিউ আবেদন করলেও রোববার তা খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। রিভিউ পিটিশনার পক্ষে এই মর্মে বক্তব্য রাখা হয়েছিল যে মুফতি হান্নান তার সহযোগীরা বিগত 10 বছর যাবৎ কারাদণ্ড ভোগ করছে, সুতরাং তাদের অন্ততপক্ষে মৃত্যুদণ্ডকে পরিবর্তিত করে যাবজ্জীবন কারাদণ্ডে এটাকে পরিবর্তিত করা হোক। কিন্তু আদালত বলেছেন যে এই মামলা নিষ্পত্তিতে দেরি হওয়ার কারণে এবং তারা জেলে থাকার কারণে এটা কোনো লিগ্যাল গ্রাউন্ড না। রিভিউ খারিজ হয়ে যাওয়ায় এখন দণ্ড কার্যকরে আইনগত কোনো বাধা নেই। তবে বিধি অনুযায়ী রায় ঘোষণার 7 দিন পর এবং 21 দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক যে কোনো দিন ফাঁসি কার্যকর করতে পারবে কারা কর্তৃপক্ষ। জেল কোড মেনেই সমস্ত আইনি প্রক্রিয়ার পরে তাদের ব্যাপারে জেল কর্তৃপক্ষ এবং রাষ্ট্র পদক্ষেপ নেবে। আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা ছাড়াও 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা সহ 13টি নাশকতার মামলার প্রধান অভিযুক্ত মুফতি হান্নান। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি বিরতি নিচ্ছি। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কোণঠাসা হয়েই জঙ্গিরা আত্মঘাতী হয়ে উঠছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন সংঘবদ্ধ হতে না পেরে একক হামলার দিকে যাচ্ছে জঙ্গিরা। এই অবস্থা মোকাবিলায় নতুন কৌশল নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। হলি আর্টিজানে অপারেশন থান্ডারবোল্ট থেকে সীতাকুণ্ডে অপারেশন অ্যাসল্ট 16, 8 অভিযানে নিহত 90 জেএমবি সংগঠক তামিম চৌধুরী সহ বেশ কজন শীর্ষ জঙ্গি। দীর্ঘ বিরতির পর কুমিল্লায় বিস্ফোরক সহ আটক হয় জঙ্গি সংগঠনের 2 সদস্য। তারপর মুফতি হান্নানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা। সবশেষ আশকোনায় নির্মাণাধীন র্যাব সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা বিস্ফোরণ। এসব ঘটনায় আবারও সামনে আসে জঙ্গিদের নতুন করে তৎপর হওয়ার বিষয়টি। বিশ্লেষকরা বলছেন এসব ঘটনায় নিজেদের উপস্থিতি জাহির করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে সংঘবদ্ধ না হতে পেরে একক হামলার দিকে যাচ্ছে জঙ্গিরা। যে চলমান যে অভিযানগুলো ছিল সেগুলো চাপে পড়ে কিছুদিন তারা সুপ্ত ছিল আর রিঅর্গানাইজ করেছে এবং সেটা একটা ফ্যাক্টর। ওদিক থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে তাদেরকে বলেই দেওয়া হয়েছে, মানে সিগন্যালই হয়েছে যে তোমার যে যেখানে আছো সেখান থেকে এই সংগ্রাম চালিয়ে যাও। জঙ্গি সংগঠনগুলো কোণঠাসা হয়ে পড়লে আত্মঘাতী হামলার পথ বেছে নেয় বলে জানাচ্ছে নিরাপত্তা বিশ্লেষকরা। ধরন যেমন চেঞ্জ হতে পারে, পাশাপাশি যা ব্যবহার হবে এক্সপ্লোসিভ, তারপর অস্ত্র, এগুলোরও ধরন পাল্টে যেতে পারে। যেমন গাড়িকে তারা ব্যবহার করতে পারে বোম হিসাবে না, গাড়ির চাপা দিয়ে, আমরা যেটা ধারণাই করতে পারিনি পৃথিবীর কয়েকটি দেশে ঘটনা ঘটলো। এদিকে জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে জানিয়ে চলমান অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে আইজিপি। ওদের অস্তিত্ব আছে, ইন্টেলিজেন্সের দিকে বেশি খেয়াল আমরা জোর দিতেছি যাতে ওরা কোথাও কোনো জায়গায় সেফলি থাকতে পারে না। যখনই অর্গানাইজ হবে তখন যেন জানতে পারি, তখনই যেন আমরা অপারেশন করি। সম্প্রতি ঢাকায় হয়ে যাওয়া সম্মেলনে বাংলাদেশ ও ইন্টারপোলের উদ্যোগে জঙ্গিবাদ দমনে আসে 14 দেশের পুলিশের যৌথ ঘোষণা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবরের জন্য অনুপম আপনার কাছে যাচ্ছি। নিশ্চয়ই খেলার খবর তো আমরা শুরুতেই কিছু আলোচনা করলাম, তো বাংলাদেশের ৭৭তম টেস্ট জয় নিয়ে আরো কিছু খবর আছে, তবে সেই খবরগুলো জানিয়ে দিচ্ছি একটা বিরতি থেকে ফিরে আসার পর। ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। দেশের বাইরে জেতার সময় হয়ে গেছে বাংলাদেশের। ঐতিহাসিক জয় টাইগারদের সামনের দিকে এগিয়ে নেবে। লঙ্কা জয়ের পর এমন মন্তব্য টাইগার ক্রিকেটের 3 স্তম্ভ মুশফিক, তামিম, সাকিবের। ৭০তম টেস্ট জয়কে টাইগার ভক্তদের উৎসর্গ করেন মুশফিক। What a wonderful series it has been, ladies and gentlemen.
2001 থেকে 2017 এই 16 বছরে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ 18টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এ সময় দুঃস্মৃতির পাশাপাশি সুখস্মৃতির সংখ্যাও নেহাত কম নয়। এই 18 টেস্টের 12টি বাংলাদেশ খেলেছে লঙ্কানদের মাটিতে, আর সেখানেই অভিষেক টেস্টে আশরাফুলের সেঞ্চুরি, মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল এতদিন বাংলাদেশের সঙ্গে। 19 মার্চ 2017 পিসারা ওভালে রচিত হলো নতুন এক রেকর্ড। প্রথম টেস্ট হারার পর ঘুরে দাঁড়ানো মোটেও সহজ ছিল না, তবে আমরা জানতাম পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারলে শ্রীলঙ্কাকে হারানোর সামর্থ্য আমাদের আছে। শ্রীলঙ্কাকে প্রথমবার হারাতে পেরে ভালো লাগছে। সবাই খুব ভালো খেলেছে বলেই জয়টা এসেছে। বাংলাদেশ যতগুলো টেস্ট জিতেছে তার মধ্যে সবচেয়ে বেশি 836 রান করেছেন তামিম ইকবাল। ১৭তম টেস্টে জয়ে তাই 18 রানের আক্ষেপটা মোটেই দেখা গেল না ম্যাচ সেরার মাঝে। আমরা বরাবরই বলছিলাম আমাদের খুব ধীর স্থির ভাবে রান করতে হবে। সাব্বির খুব ভালো ব্যাট করেছে, দলের সবাই খুব ভালো খেলেছে। টিপিক্যাল স্পিনিং উইকেট ছিল না কলম্বোর পিসারা ওভাল। পঞ্চম দিনেও খুব বেশি টার্ন পায়নি বোলাররা। জয়ের জন্য এটাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন সিরিজ সেরা সাকিব। আসলে উইকেটটা এমন ছিল যে এখানে যদি 200 রানেরও লক্ষ্য থাকতো সেটা আমরা টপকে যেতাম। জয়ের জন্য এটাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন সিরিজ সেরা সাকিব। আসলে উইকেটটা এমন ছিল যে এখানে যদি 200 রানেরও লক্ষ্য থাকতো সেটা আমরা টপকে যেতাম। যদিও আমরা চেয়েছিলাম 150 রানের মধ্যে ওদেরকে আটকে রাখতে, সেটা হয়নি। ওদের লোয়ার অর্ডার যত সাবলীল ব্যাট করেছে তাতে আমাদের আত্মবিশ্বাস আরো বেড়েছে। জয় বাংলা কাপে আরো একটি রেকর্ড করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশিদের মধ্যে টেস্টে 4 বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন দেশসেরা এই অলরাউন্ডার। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ১৭তম টেস্টে স্বাগতিকদের শক্ত বাধার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, কিন্তু চাপের মুখে হাল ছাড়েনি টাইগাররা। 5 দিনই ধরে রেখেছে ধারাবাহিকতা। প্রথম ইনিংসে 116 রানের ইনিংসের পর বল হাতে ম্যাচে সাকিব নিয়েছেন 6 উইকেট। প্রথম ইনিংসে 49 রানের পর দ্বিতীয় ইনিংসে 82 করে তামিমই গড়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য। কলম্বো টেস্টে প্লেয়ার অফ দ্য ম্যাচও এই টাইগার ওপেনার। বাইরে ছিল অজস্র গুঞ্জন, ফিসফাস, গল ব্যর্থতা, মাহমুদুল্লাহ নাটকের পর লিটনের চোটে বেড়েছিল শঙ্কা। উত্তাল ছিল টাইগারদের ভেতরটাও, তবে গুঞ্জন বা সমালোচনায় নয়, নিজেদের প্রমাণের তাগিদে। প্রমাণের জন্য মুশফিকরা বেছে নিলেন কলম্বোর শক্ত ঘাঁটিকে। 5 দিন তার দখল নিতে প্রাণপণ লড়ল স্বাগতিকরা, কিন্তু তাতে এতটুকু ছাড় দেয়নি নাছোড়বান্দা টাইগাররা। আলগা করে ছেড়েছে স্বাগতিকদের শক্ত মুঠি। কলম্বোতে আক্রমণের শুরুটা করেন মুস্তাফিজ। প্রথম ইনিংসে তার করে দেয়া ধ্বংস চিহ্নে স্পিন যজ্ঞ চালিয়েছিলেন মিরাজ সাকিব। শুরুতে হয়তো কিছু আক্ষেপ ছিল, কড়ায় গন্ডায় দ্য ফিজ তা মিটিয়েছেন দ্বিতীয় ইনিংসে। তার মায়াবী কাটারে বিভ্রান্ত হয়ে উল্টো মুমূর্ষ হয়েছে স্বাগতিকদের ম্যাচ বাঁচানোর স্বপ্ন। লঙ্কা নিয়ে তামিমের যত আক্ষেপ দূর হয়েছে এক কলম্বোতে। প্রথম ইনিংসে 49-এর পর দ্বিতীয়টায় 82। তামিমের ব্যাটে ক্রমশ ফিকে হয়েছে স্বাগতিকদের ঘাঁটি বাঁচানোর স্বপ্ন। সাকিব খেললেই জেতে বাংলাদেশ। চতুর্থ ইনিংসে বড় কিছু করতে পারেননি টাইগার অলরাউন্ডার, কিন্তু তার আগে প্রথম 4 দিনে নিজের কাজটুকু করে রেখেছিলেন সাকিব। তার 116 রানের ইনিংসে 129 রানের লিড নিশ্চিত হয়েছিল টাইগারদের। বীরগাথার বাকি কাজটুকু সেরেছেন মুশফিক, মিরাজ, মুসাদ্দিকরা। রক্তচক্ষু উপেক্ষা করে উইনিং শটটি মেহেদী মিরাজের। লঙ্কান ধ্বংস পাহাড়ে পতাকা এখন শুধুই লাল সবুজের। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বাইরে টেস্ট জিততে পারে না বাংলাদেশ। কলম্বো টেস্ট জিতে সমালোচকদের এই জবাব দিয়েছে মুশফিকের দল। দেশের বাইরে কিংস টাউনে প্রথম টেস্ট জিতে টাইগাররা, পরের ম্যাচ জিতে সেন্ট জর্জে সিরিজও জিতে সাকিবের দল। হারারেতে পরেরটা জিততে লেগেছে 4 বছর। কলম্বোতে ঐতিহাসিক জয়টাও এলো 4 বছর পর। সৈকতের ক্যাচটি ধরতে গিয়ে লুটোপুটি খেলেন হেরাত, লুটোপুটি খেল শ্রীলঙ্কাও। ম্যাচ যে ততক্ষণে হাতছাড়া হয়ে গেছে, কেবল উদযাপনের অপেক্ষা। ১৭তম টেস্টে লঙ্কা জয় করে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরাজের উইনিং শটে পিসারা লাল সবুজ রঙে রঙিন হলো। ১৭তম টেস্টে জয়ের রেকর্ডে বাংলাদেশের নাম এখন অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের পরেই। বাকি 6 দেশের আর কারণেই এই বিরল আনন্দের মুহূর্ত।
দেশের বাইরে চতুর্থবার টেস্ট জিতল বাংলাদেশ। প্রথম জয়টা এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 2009 সালে হারিয়েছিল দুর্বল এক ক্যারিবীয় দলকে। দ্বিতীয় জয় পরের ম্যাচেই, 215 রান তাড়া করে সেই ম্যাচে 4 উইকেটের জয়। এরপর 4 বছরের অপেক্ষা, 2013 সালে হারারেতে তৃতীয় অ্যাওয়ে জয়। তারও 4 বছর পর লঙ্কাবধ তাদেরই মাটিতে। রান তাড়া করে বাংলাদেশের তৃতীয় জয় এটি। ওয়েস্ট ইন্ডিজের পর হোম অফ ক্রিকেটে 101 রান তাড়া করে জিম্বাবুয়েকে হারিয়েছিল 2014 সালে। ইতিহাস গড়ার ম্যাচে রোমাঞ্চের কমতি ছিল না পি সারা ওভালে। টস ভাগ্যে হেরে গেলেও টানা 5 দিন 3 ডিপার্টমেন্টে দুর্দান্ত দারুণ ছিল টাইগাররা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শততম টেস্টে জয়ী পুরো স্কোয়াডকে 1 কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিবি। দেশের বাইরে এই জয় দলকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে বিশ্বাস বিসিবি সভাপতির। সিরিজের ওডিআই আর টি20তে ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ বিসিবি প্রধানের। পুরো দৃশ্যপট যেন কারো হাতে লেখা পাণ্ডুলিপি। যে দলের সাথে এর আগে টেস্ট জেতা হয়নি কখনো, সেই লঙ্কানদের শততম টেস্টেই বধ করবে বাংলাদেশ, তা কেই বা ভেবেছিল, তাও আবার তাদের মাটিতে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে তাক লাগালো সাকিব তামিমরা। লঙ্কানদের মাটিতে টান টান উত্তেজনার ম্যাচে চাপ ধরে রাখায় প্রমাণ করে এই ফরম্যাটেও অভ্যস্ত হচ্ছে টাইগাররা। গল টেস্টের ব্যর্থতার পর যারা দেশের বাইরে মুশফিকদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা এখন প্রশংসায় ভাসাচ্ছেন ক্রিকেটারদের। আমাকে বলেছিল সেলিব্রেশনের কথা, অনেক আগের থেকেই সবাই বলছিল। আমার একটাই কথা ছিল, যেটা হয়তো কেউ পছন্দ করবে না অনেকেই। আমি বলেছিলাম ৭০তম টেস্ট জিতে সেলিব্রেশন হবে। যদি টেস্ট জিতে কি হয়, তো বললো $২,০০০ পায়। আমি 1 কোটি টাকা স্পেশাল ওদেরকে অ্যানাউন্স করে দিয়ে এসেছি। শততম টেস্টের আগে শ্রীলঙ্কায় গিয়ে সিনিয়র জুনিয়র সবার সাথে কথা বলেন বিসিবি সভাপতি। দলের সম্মিলিত পারফরমেন্স এসেছে ঐতিহাসিক এই জয়, বললেন বিসিবি বস। সিনিয়র প্লেয়ারদের সাথে একটা ভাগ ছিল। মাশরাফি এটা অনেক দূর। আমি দেখলাম মাশরাফি প্রথম দিন থেকে দেখেছি যে নতুন জুনিয়র ছেলেদের সাথে ওদের একটা সাংঘাতিক সম্পর্ক, একটা পার্সোনাল রিলেশনশিপ থাকে, যেটা অনেকের সাথেই আসে না। ওরা একটু ভয় পায়, একটু দূরে দূরে থাকে। টিম স্পিরিট ডেভেলপ করছে, অন্যের প্রতি আরেকজনের সম্মান বাড়ছে এবং সাহসও আছে, কনফিডেন্স আছে। 25 মার্চ টাইগারদের ওডিআই চ্যালেঞ্জ। এই ফরম্যাটেও ফোকাস ধরে রাখা গেলে উৎসবের উপলক্ষ আরো বাড়বে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শততম টেস্ট জয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবে বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। এই জয়ে বিদেশের মাটিতে ভালো করতে না পারার সমালোচনার জবাব হিসেবেও দেখছেন অনেকে। সাবেকদের বিশ্বাস, এই জয় ওয়ানডে ও টি20 সিরিজে আত্মবিশ্বাস যোগাবে। নিউজিল্যান্ডের পর ভারত, বিদেশের কন্ডিশনে নড়বড়ে টাইগাররা। দেশের বাইরে বাংলাদেশের ভালো করার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছিল প্রতিনিয়ত। তবে লঙ্কা সফরে সাদা পোশাকে এমন পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে ক্রিকেট বোর্ডকে। এই জয়ের জন্য যারা খেলেছে প্লেয়াররা, তারা যে শ্রীলঙ্কার মতো একটা বিদেশে গিয়ে এবং আমাদের ৭০তম টেস্টে তাদেরকে যেভাবে প্রমাণ করতে পেরেছে, এটা আমরা মনে করি যে একটা অসম্ভব সাধন করেছে। তবে এটাই আমাদের টেস্টের শুরু। আমি মনে করি যে এর থেকে যেন আমরা পিছের থেকে না থাকি। 100 টেস্টে বাংলাদেশের ঝুলিতে মাত্র 9 জয়, সংখ্যার বিচারে খুব একটা বেশি নয়। তবে সাবেকদের বিশ্বাস, ভবিষ্যতে জয় বা ড্রয়ের সুযোগগুলো কাজে লাগাতে পারবে মুশফিকের দল। আমার প্রথম টেস্টের যারা সকল সদস্য ছিল এবং ম্যানেজমেন্ট ছিল, তাদের সবার পক্ষ থেকে আমি ৭০তম টেস্টের জয়ী টিমকে শুভেচ্ছা জানাতে চাই। আমরা শ্রীলঙ্কাতে পরাজিত হয়েছি, জয়লাভ হয়েছি উইথ ড্র করে, মানে সিরিজটা ড্র হয়েছে। সেম যদি শ্রীলঙ্কার আপনি যদি দেখেন, মানে লাস্ট পারফরমেন্স অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা, ওই জায়গায় আপনি সিরিজ ড্র করেছেন, শেষ নোট আপনি জয়লাভ দিয়ে। রঙিন পোশাকে টাইগাররা সাবলীল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে হতাশ করলেও লঙ্কানদের বিপক্ষে টেস্টের সাফল্যে ফেভারিট হিসেবেই মাঠে নামবে মাশরাফির দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1-1 সমতায় শেষ হয়েছে জয় বাংলা টেস্ট সিরিজ। পরিসংখ্যানও সাক্ষ্য দেয় জমজমাট প্রতিদ্বন্দ্বিতার। গলে 194 রানের ইনিংস খেলা কুশল মেন্ডিস আছেন ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে। 2 ম্যাচে তার সংগ্রহ 254 রান, 51.75 গড়ে 207 রান নিয়ে তামিম আছেন 2-এ, 350-তে 195 রান নিয়ে 5-এ সৌম্য। বোলিংয়ে 16 উইকেট নিয়ে সবার উপরে লঙ্কান অধিনায়ক হেরাত, 10 উইকেট নিয়ে 2-এ মেহেদি মিরাজ। সাকিবের সংগ্রহ 9 উইকেট। বাংলাদেশের পক্ষে সেরা 27.5 গড়ে মুস্তাফিজ নিয়েছেন 8 উইকেট। খেলার খবর এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মৌমিতা এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে অনেক ধন্যবাদ। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুসরণের নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাইমা হাদার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এই রুল দেন। 26 বছর ধরে ডাকসু নির্বাচনের আয়োজন
ডাকসু নির্বাচন আয়োজনে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তাও জানতে চেয়েছে আদালত। ডাকসুর সাবেক ভিপি সাধারণ সম্পাদক এক শিক্ষার্থীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল দেওয়া হয়। শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার সহ বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আরো খবর জানানো নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে দেখাচ্ছে। বিমুক্ত ধারার 40টি চিত্রকর্ম নিয়ে এইচ গ্যালারিতে চলছে শিল্পী মোহাম্মদ ইউনূসের একক প্রদর্শনী। নয়টা 47 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। খালেদ এবং অনুপম, আমরা জঙ্গিবাদ মোকাবেলার কৌশল নিয়ে মতামত চেয়েছিলাম, বেশ কিছু মতামত এসেছে। সাইম তিনি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি বাড়াতে হবে। মাহমুদ তিনি বলছেন জঙ্গিদের জীবিত ধরে তথ্য বের করে জঙ্গি নির্মূল করা যায়। শান্ত বলছেন জঙ্গিবাদের ধর্মীয় কুফল সম্পর্কে মানুষকে সচেতন করা যেতে পারে। ফরাদ বলছেন জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য আগে সবাইকে কর্মমুখী হতে হবে, কারণ বলছেন সবার আগে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেরিয়ে আসতে হবে। আহমেদ বলছেন জঙ্গিবাদ মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। মামুন বলছেন দেশ থেকে জঙ্গি নির্মূলের জন্য সর্বপ্রথম বেকারত্ব রোধ করতে হবে। এনায়েত বলছেন জোর প্রয়োগ নয়, জনসচেতনতাই পারে জঙ্গিবাদ নির্মূল করতে। রাহিয়ান বলছেন জঙ্গিবাদ নির্মূলের জন্য রাজনৈতিক রেশারেশি থেকে বেরিয়ে এসে সব দলকে এক হয়ে কাজ করতে হবে। আবিদ বলছেন অভিভাবকদের আরো সচেতন হতে হবে। হাবিব আহমেদ শিহাব সিলেটের একজন ইমাম, উনি একদম স্পষ্ট বলছিলেন যে আসলে ইসলামে যে আত্মহত্যার কোনো জায়গা নেই, এরকম হঠকারিতার কোনো জায়গা নেই, এইটি অথচ ধর্মকে ব্যবহার করে যে এটি করা হচ্ছে এটি খুবই উনি বলছিলেন যে এটি আসলে খুবই আফসোসের যে এটি আসলে ব্যাখ্যাটা সবাই নিজের মতো করে করে, সবাই নিজের মতো করে না, সেটি তারা বলছিলেন যে যারা শিখাচ্ছেন তারপরে সেটি সবাই নিজের মতো করে। যাই হোক, দর্শকদের ধন্যবাদ দিতে চাই। দর্শকরা অনেক মতামত পাঠিয়েছেন। 6 বছর পর বিমূর্ত ধারার চিত্রকর্মের একক প্রদর্শনী করছেন শিল্পী মোহাম্মদ ইউনূস। গুলশানের এইচ গ্যালারিতে অ্যান অ্যাবস্ট্রাক্ট অ্যাফেয়ার শিরোনামের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর সাম্প্রতিক সময়ের 40টি চিত্রকর্ম। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজন।